জনাব শাফিউদ্দিন আহমেদ, আজকে বেশ একটা মানে উল্লেখযোগ্য ঘটনা, যেটা হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াত আমিরের সাথে দেখা করতে গেছেন এবং সেই সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করতে গেছেন। রাজনীতিতে একটি এই ধরনের একটা সম্পর্ক, এই ধরনের একটা রীতি তৈরি হওয়াটাকে আপনি কীভাবে দেখছেন? আর যদি বলি সহিংসতার কথা, এই সহিংসতাটাকে আমরা বিএনপি এ ব্যাপারে অ্যালার্ম কিনা বা মানে সচেতন কিনা, যে আসলে বিএনপিকে আরও বেশি সচেতন হওয়া দরকার কিনা যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে? প্রথম বিষয়টা তো আসলে সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য। এগুলা আপনার সাথে আমার মতানৈক্য থাকবে, সেগুলো নিয়ে কথা বলার জায়গা আছে, সংসদ আছে, যেগুলো এত বছর এই প্র্যাকটিস আমরা ভুলে গিয়েছিলাম। এই প্রজন্ম এগুলা দেখেই নি। সংসদে বিরোধী দল আর সরকারি দলের ভিতর কথার লড়াই চলছে, কথায় একজন আরেকজনকে ঘায়েল করার চেষ্টা করছেন, এইগুলা দেখেনি। এই প্রজন্ম কি দেখেছে? একজন ডিক্টেটর বসে আছেন, উনি ছাড়া বাকি সবাই হচ্ছেন পাপিষ্ট বান্দা এই পৃথিবীর। এরা, এদের কোনো অধিকার নাই, কথা বলার কিছু নাই। আমি আমার একটা ক্যাবিনেট, আমার একটা পার্লামেন্ট আমি রেডি করে বসে আছি, আমি যা বলবো সব জি হুজুর। এই জেনজি বলতে যাদেরকে বোঝায়, ওরা ওই ওই প্র্যাকটিসটা দেখেনি। সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য রক্ষার্থে এটা ধরেন একদম তৃণমূল পর্যায়ে এইগুলো দেখি, যারা কিছু উদারপন্থী রাজনীতি করেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনি দেখবেন একজন মানুষ যদি নির্বাচনে পরাজিত হয়, বিজয়ী প্রার্থী পরের দিন সকালবেলা তার সাথে দেখা করতে যান। কিন্তু এত বৃহৎ প্রেক্ষাপটে আমরা কখনো দেখিনি। বাট এইটাই হওয়ার কথা ছিল, সবসময় এইটাই হওয়ার কথা ছিল। এইটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য, বিউটি অফ পলিটিক্স। এইটা আমরা দেখিনি দেখে হঠাৎ করে আমাদের ধাক্কা লাগছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা মনে বিরল একটা ঘটনা। তারেক রহমান যাচ্ছেন ডক্টর শফিকুর রহমানের কাছে, নাহিদ ইসলামের কাছে দেখা করতে যাচ্ছেন। দেখিনি বিদায় এগুলো মনে হচ্ছে, হঠাৎ করে দেখছি। বাট এটা সৌন্দর্য, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এই প্র্যাকটিসটা চলমান রাখতে হবে, এগুলো শুধু কথার কথা না। মাহবুব ভাই যেটা বলছিলেন বারবার, যে বিএনপিকেও কিছু কিছু জিনিসে শুধু আমি বললাম একটা রাজনৈতিক চমক, ইলেকশন একটা ম্যান্ডেট দিলাম, এইগুলা না। এগুলো আসলে বাস্তবে আপনি বাস্তবায়ন ঘটাতে হবে। আপনার প্রত্যেকটা জিনিস আপনার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। না হলে বিএনপিও আগামী আর 5 বছর পর যখন নির্বাচন আসবে, বিএনপি একটা বড় ধরনের ধাক্কা খেতে পারে যদি এখনই এইগুলা অ্যালার্মিং সিচুয়েশনগুলা যদি ভালোভাবে ডিল করতে না পারে। দ্বিতীয় যে বিষয়টা আপনি বললেন সহিংসতা, দেখেন সহিংসতার এখন পর্যন্ত মানে আনুষ্ঠানিকভাবে যে দায়ভার আপনি বিএনপিকে দিতে পারেন না। কারণ বিএনপি এখনো রাষ্ট্র ক্ষমতায় মানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু এখনো শপথ নেয়নি, সংসদ এখনো গঠন হয়নি, মন্ত্রিসভা গঠন হয়নি, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী এখনো বসেননি যার দিকে আপনি আঙ্গুল উঠাবেন। এইগুলার বিষয়ে এখন রাজনৈতিক যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা, এখনো কিন্তু এই সহিংসতার যা ঘটবে সব দায় কিন্তু এখনো ইন্টেরিমের। এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো দায়িত্বে আছেন, এখনো এই নির্বাচন কমিশন দায়িত্বে আছেন, এখনো যেই আইজিপির অধীনে এতগুলা বছর এতগুলা মাস পুলিশ কাজ করেছে, নির্বাচনের সময় কাজ করেছে, ওনারা এখনো দায়িত্বে আছেন। কিন্তু এই বিষয়ে শুধু বিএনপি সহিংসতা করলো বলেই আপনি একটা দলের উপর দায় দিয়ে বসে থাকলেন, শুধু এইটা নিয়ে একটা রাজনীতি করলেন, আপনি এত সহজে এই জিনিসগুলো দেখার সুযোগ নাই। দায় কিন্তু এখনো সরকারের আছে। সরকার এখনো নতুন কোনো সরকারকে দায়িত্ব বুঝিয়ে দেয়নি। নতুন সরকার দায়িত্বে আসুক, নতুন সরকার দায়িত্বে আসার পর যদি এইরকম সহিংসতাগুলা চলে, এইগুলাকে এই নির্বাচন পরবর্তী এই সহিংসতাগুলাকে প্রতিহিংসার আকারে রূপ ধারণ করে, তখন সরাসরি বিএনপির দিকে আঙ্গুল উঠানো যাবে। এর আগ পর্যন্ত এইটা নিয়ে সরাসরি বিএনপির দিকে আঙ্গুল উঠানোর মতো সময় আসে। ধন্যবাদ আপনাকে। আমি মহাবাজের কাছে শেষ প্রশ্ন, সেটা হলো নির্বাচনের পরের দিন ডাকসু তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনের কিছু নেতাকর্মীরা বেশ ট্রাক নিয়ে নাচানাচি করলো। তারা কি জানতো আসলে বিএনপি ক্ষমতায় চলে এসেছে? তারা গান বানালো, বেশ কিছু গান বানালো। এটা তো এক ধরনের এটাকে উৎসব বলবেন না কোনো ধরনের উস্কানি? এক ধরনের রাজনৈতিক আচরণ নিশ্চয়ই। যে অবরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের, আমরা দেখেছি যে আম্মার কিংবা অনেকের যে নানান রকম আচরণ, সেখানে তো এই ধরনের ছাত্রদের মধ্যে এই ধরনের রাজনীতি নতুন কিছু নয়। তবে আমি এই প্রসঙ্গে একটু কথা বলি। ভাই যেমনটি বললেন যে 5 বছর পর বিএনপিকে তো মানুষের কাছে যেতে হবে যদি তারা ভুল করে। আসলে 5 বছর টিকতে পারবে কিনা সেটাও নিয়েও কিন্তু কথা হবে। আপনার এই যে জামায়াতে ইসলামী, তারা কিন্তু আপনাকে প্রতি পদে পদে আপনাকে ধরবে, যে এটা স্বাভাবিক, একটা বিরোধী দলের কাজই তো তাই। সাথে সাথে আরেকটা
শক্তির কথা কিন্তু বিএনপিকে ভুললে চলবে না, সেটা হচ্ছে আওয়ামী লীগ, যে সংসদের বাইরে থাকবে। তারাও তো সমাজে ঢোকার জন্য চেষ্টা করবে, অর্থাৎ ভেতরে বাইরের দুইটা শক্তিকে বিএনপির মোকাবেলা করতে হবে, এবং সেই মোকাবেলা করার জন্য তাকে যুক্তিসঙ্গত আচরণ করতে হবে। সমাজের একটা অংশকে আপনি জোর করে বাইরে রাখতে পারেন না। কি করে একটা রিকনসিলিয়েশন সম্ভব সকলের মধ্যে, সেটা যেমন দরকার, এবং সেই রিকনসিলিয়েশনটা যদি বিএনপির নেতৃত্বে হয় এবং বিএনপি যদি সকলকে নিয়ে সামনে একটা মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজে একটা শান্তির বার্তা নিয়ে আসতে পারে, যেটা কঠিন। অনেক বিভাজন হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিভাজনটাকে আরও দীর্ঘ করবার চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে আবার অবশ্যই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের চোখের সামনে হত্যাকাণ্ড ঘটেছে, সেইটার বিচারও কিন্তু করতে হবে। জুলাইয়ের শহীদদের পাশে থাকতে হবে, জুলাইয়ের যারা আহত তাদের পাশে থাকতে হবে। অর্থাৎ এই চতুর্মুখী এই ঝামেলার মধ্যে আপনার বিএনপি সরকারকে একটা উদার, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং ভবিষ্যৎমুখী বাংলাদেশ তৈরির নেতৃত্ব দিতে হবে। ধন্যবাদ দুজন আলোচক। দর্শক আমাদের সাথে ছিলেন দুজন আলোচককে অসংখ্য। তারা প্রাণবন্ত আলোচনা করবার চেষ্টা করেছেন আসলে বিএনপির সামনে কি করা উচিত কি করা উচিত না, সেই বিষয়গুলো তারা দুজনেই তুলে ধরবার চেষ্টা করেছে। যদি বলি আগামী 5টা বছর বিএনপি কীভাবে তাদের বিরোধী দলকে হ্যান্ডেল করবে এবং দেশটা কীভাবে পরিচালনা করবেন, সেটা হয়তো সময় বলে দেবে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দুজন আলোচক, মাহবুব আজিজ সাংবাদিক ও কলামিস্ট, এবং শফিউদ্দিন আহমেদ সভাপতি রিপোর্টার্স এগেনস্ট করাপশন র্যাক, দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য, আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।